সালামু আলাইকুম, ওয়েলকাম টু ইনভার্স লার্নিং। আমরা আজকে আলোচনা করব অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন। এখন আমরা পরমাণু সম্পর্কে ইতিমধ্যে অনেক আলোচনা করেছিলাম ক্লাস 7-এ। এখন ক্লাস 8-এ নতুন করে আরেকটু ডিটেলস জানার চেষ্টা করব। তারপর আমরা এই বিষয়ে বেশি জানতে পারবো যখন তোমরা 9-10-এ কেমিস্ট্রি নিয়ে পড়বা, অর্থাৎ রসায়ন নিয়ে পড়বা। রসায়নের ডিটেলস আলোচনা আছে এইসব নিয়ে। তো চলো আমরা বেসিক যে কথাবার্তা আছে আমরা সেগুলো নিয়ে একটু পড়ালেখা করি। এখন ফার্স্ট অফ অল দেখতে হবে এই যে পরমাণুর গঠনের শুরুতে পরমাণু জিনিসটা কি। পরমাণু হচ্ছে ক্ষুদ্র একটা কণা, ঠিক আছে? এইটা হচ্ছে কি করে, এই পরমাণুটা তিনটা স্থায়ী কণিকা নিয়ে আবিষ্কৃত মানে গঠন হয়। সেটা কি? পরমাণুতে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, ঠিক আছে? এখন এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে থাকে এগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তার আগে বলি, পরমাণুর মাঝখানে তোমাদের থাকে হচ্ছে নিউক্লিয়াস। কি থাকে? নিউক্লিয়াস। আর বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। বাইরে কি থাকে? ইলেকট্রন। আর মাঝখানে কি থাকে? নিউক্লিয়াস। এই জিনিসটা আপাতত জানো তোমরা। ভিতরে থাকে নিউক্লিয়াস আর বাইরে থাকে ইলেকট্রন। এখন এই ইলেকট্রনটা কি করে? ইলেকট্রনটা আহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। ঠিক যেমন এই যে পৃথিবী কিংবা অন্য গ্রহরা কি করে, সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে না? মনে করো মাঝখানে সূর্য আছে, তার আশেপাশে বুধ গ্রহ, পৃথিবী, শুক্র, এগুলো যেভাবে ঘুরতে থাকে ঠিক সেম ভাবে ইলেকট্রনটা ঘুরতে থাকে। এখন আমরা ডিটেলসে যাওয়ার আগে দেখি আমরা এই অধ্যায় শেষে কি কি জানতে পারবো। মেইনলি আমরা এই অধ্যায় শেষে জানতে পারবো পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারবো, যেখানে মেইনলি ইলেকট্রন, প্রোটন, নিউক্লিয়াস, তারপরে নিউটন নিয়ে আবিষ্কার করেছে, সবগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করবো। তারপরে কি, পারমাণবিক সংখ্যা কি জিনিস, তারপরে ভর সংখ্যা কি জিনিস, সবগুলো জানতে পারবো। তারপরে আইসোটোপ জিনিসটা কি, আইসোটোপের ব্যবহার কি, সবগুলোই জানতে পারবো। আইসোটোপের ব্যবহার, তোমরা এই যে অনেকের ক্যান্সার হয় না, এই ক্যান্সার হলে কি দেয়? কেমোথেরাপি দেয়। এই কেমোথেরাপি দেওয়া হয় এই আইসোটপ ইউজ করে। আমরা সেগুলো সবকিছু ডিটেল জানতে পারবো। তারপরে কি, ইলেকট্রন বিন্যাসটা কি সেটা কিভাবে করা হয় সেটাও জানতে পারবো। তারপর বিভিন্ন রকম যে আয়ন আছে, আয়ন গুলো কিভাবে সৃষ্টি হয় সেটা জানতে পারবো। তারপরে কি, এই যে আয়ন গুলো কি হয়, ক্যাটায়ন হয়, অ্যানায়ন হয়। আয়ন হয় দুই প্রকার, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হয় অ্যানায়ন। এগুলো পার্থক্য কিভাবে করা যায় সেগুলোও জানতে পারবো। তারপরে কি, এই অ্যানায়ন ক্যাটায়ন ব্যবহার করে কিভাবে একটা মৌলের যে রাসায়নিক সংকেত দিতে হয় সেগুলোও জানতে পারবো। তারপরে আমি তো বললাম আইসোটোপের ব্যবহার জানতে পারবো। তারপর কি, আমাদের জীবনে আইসোটোপের যেসব ব্যবহার আছে সবগুলো জানতে পারবো। তো চলো আমরা ডিরেক্ট আমাদের পড়ালেখায় চলে যাই, যেখানে হচ্ছে কি পার্ট 1-এ 1 থেকে 3-এ কি আছে, পরমাণুর ধারণা ও বিকাশ। এখন এই যে পরমাণুর ধারণা কিন্তু অনেক সময় অনেক ধরনের বিজ্ঞানী দিয়েছিল। তারপরে দেখা গেছে অনেকের কথায় কিছু সীমাবদ্ধতা ছিল, অনেক ভুল ছিল কাইন্ড অফ। এই ভুলগুলো পরবর্তী দেখা গেছে অন্য বিজ্ঞানীরা এসে সমাধান করেছে। ফিউচারে দেখা যাবে এইগুলোর আরো আপডেট ভার্সন আমরা জানতে পারবো। মনে করো তুমি যে পড়তেছো, তুমি হয়তো বা বিজ্ঞানী হয়ে এই আপডেট ভার্সন গুলো দিতে পারবা তারা কোথায় ভুল করছিল। কারণ এখানে কি, এখন বর্তমানে মডার্ন টেকনোলজি আসতেছে না, এইগুলোর মাধ্যমে আরো বেশি ডিটেলস আমরা জানতে পারবো। দেখো, এখন ফার্স্ট অফ অল আমরা কি জানলাম একটু আগে, পরমাণু কি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এবার এবার সরি, পদার্থ কি ক্ষুদ্র পরমাণু দ্বারা কণা দ্বারা গঠিত। এখন দেখতে হবে এই ক্ষুদ্র কণা কয় প্রকার হতে পারে। পদার্থ কি হয়, ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এবার এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অণু, আরেকটা হয় কি পরমাণু। একটা কি অণু এবং আরেকটা কি পরমাণু। এখন বিষয়টা হচ্ছে অণু কিভাবে গঠিত। এই অণু গঠিত হচ্ছে কি, একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে অণু জিনিসটা কি, তোমরা এক্সাম হলে কি লিখবা, যে একের অধিক পরমাণু যুক্ত হয়ে পরস্পরের সাথে যুক্ত হয়ে যেটি গঠন করে তাকে অণু বলে। এখন দেখো, আমরা তো অণু সম্পর্কে ধারণা পেলাম, এবার দেখতে হবে পরমাণু জিনিসটা কি। এই পরমাণু নিয়ে অনেক সময় অনেক রকম মতবাদ আসছে, সেগুলো দেখি আমরা। কি দেখো, পদার্থের ক্ষুদ্রতম কণার বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী দার্শনিকগণ নানান সময় নানা রকম মতবাদ ব্যক্ত করেছেন। তার ভিতর গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে। এই খ্রিস্টপূর্ব 400 অব্দ মানে কি, এই যে আমরা এখন কত সাল বলো তো, এখন হচ্ছে 2025 সাল, তাই না? এটা হচ্ছে কি খ্রিস্ট অব্দ, মানে খ্রিস্ট অব্দ, খ্রিস্টাব্দ বলতে কি বোঝায়, এই যে যীশু খ্রিস্ট আছে না, তার জন্মের পর থেকে আর কি এটা গণনা করা হয়। তার মানে কি, যীশু খ্রিস্টের জন্মের 400 বছর আগে দেখো সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ পোষণ করেন কে বলতো? বিজ্ঞানী ডেমোক্রিটাস। প্রথমে কে করেন? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। তিনি কে? খ্রিস্টপূর্ব 400 বছর আগে, মানে আজ থেকে অনেক বছর আগে। 2000 বছর তো চলে গেছে, তার আরো 400 বছর আগে, ঠিক আছে? দেখো তিনি কি বলেন। তিনি বলেন যে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য। অবিভাজ্য বলতে কি বোঝায়? যা আর ভাঙা যায় না, কণা দ্বারা গঠিত। তিনি কি বলেন? তিনি বলেন যে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত, ঠিক আছে? তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন কি পরমাণু। তিনি কি বলেছিল, যে পরমাণু দিয়ে প্রত্যেক পদার্থ গঠিত, কিন্তু এই পরমাণুগুলোকে ভাঙা যায় না। কিন্তু দেখা যায় অ্যাটম, এই কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে, যে কি বলে অ্যাটম। অ্যাটম বোমার নাম শুনছো না?
অ্যাটম বোমা কই থেকে আসে? পারমাণবিক বোমা থেকে। অ্যাটম শব্দটা কই থেকে আসে? অ্যাটোমাস। অ্যাটোমাস কি একটা গ্রিক শব্দ যার অর্থ কি অবিভাজ্য। তার সমসাময়িক সময়ের আরো দুজন গ্রিক দার্শনিক কি ছিল, প্লেটো এবং অ্যারিস্টটল। তাদের কি করে, তার মতামতের সাথে দ্বিমত পোষণ করেন। মানে তিনি বলেছিল যে কি প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র মানে যে পরমাণু দিয়ে গঠিত, অ্যাটম দিয়ে গঠিত, সেটাকে আর ভাঙা যায় না। কিন্তু তখন দেখা যায় অ্যারিস্টটল আর কি, এই যে প্লেটো, এরা কি করে তার কথার বিরুদ্ধে দ্বিমত পোষণ করে। এখানে মেইনলি একটা গল্প টাইপের, ঠিক আছে? তোমাদের মুখস্থ না করলেও চলবে, আমি যেটা বললাম অণু কি জিনিস সেটা মনে রাখতে পারো। তারপর কি অ্যাটম শব্দের অর্থ কি, অ্যাটম শব্দ কই থেকে আসছে, কে প্রথম দেয়, এটা মনে রাখবা, ঠিক আছে? এবার দেখো কি করেন। অ্যারিস্টটল বলেন আছে পদার্থে নিরবিচ্ছিন্ন, একে যতই ভাঙা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে পারবে। মানে কি বলছিল, ডেমোক্রিটাস বলছিল পদার্থকে আর ভাঙা যায় না, আর অ্যারিস্টটল কি বলছিল, মানে ভাঙা যায়, এবং একে যতই ভাঙা হয় না কেন, মনে করো এটা যদি এরকম থাকে, এটাকে ভেঙে তুমি যদি এরকম ছোট করো, একে আরো ছোট করা যাবে। ঠিক এটা কে বলে? এটা বলেছে তোমার অ্যারিস্টটল। ঠিক আছে, এবার দেখো 1803 সালে, কত সালে, এই কিছু কয়েকশো বছর আগে, মাত্র 200 বছর আগে, কি করে ইংলিশ এর যে বিজ্ঞানী ছিল, নাম কি ছিল, জন ডাল্টন। তিনি কি করেন, তিনি একটা পরীক্ষা করেন। সেই পরীক্ষায় কি পায় দেখো, তিনি তার পরীক্ষায় পায় পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। এটা এ কথা কি বলে, জন ডাল্টন। ঠিক আছে, কি বলে, পরমাণু কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। এবার দেখো ডাল্টনের এই মতবাদ কিন্তু তখন সবাই গ্রহণ করে। ফলে অ্যারিস্টটলের মতবাদটি পরিত্যক্ত হয়। মানে কি, অ্যারিস্টটল বলছিল আর ভাঙা মানে ভাঙতেই থাকা যায়, ভাঙতেই থাকা যায়, যেটা কিন্তু সম্ভব না। এই কারণে কি ডাল্টন পরে একটা আপডেট তথ্য দেয়, সেটার কারণে কি অ্যারিস্টটলের মতবাদটি পরিত্যক্ত হয়। এবার দেখো পরবর্তীতে কি হয়? আসলে পরমাণু কিন্তু অবিভাজ্য নয়, বা ক্ষুদ্রতম কণিকাও নয়, পরমাণু বিভাজ্য। এই যে ডাল্টন কি বলছিল, পরমাণু কিন্তু ভাঙা যায় না, কিন্তু পরবর্তীতে কি জানা গেছে, পরমাণু কিন্তু বিভাজ্য। একে ভেঙে কি পাওয়া যায়, আমি প্রথমেই বলছি ইলেকট্রন পাওয়া যায়, প্রোটন পাওয়া যায় এবং নিউট্রন পাওয়া যায়। এবার কি হয়, ডাল্টনের পরমাণু বাদের এই সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তী আরো অনেকে পরমাণু মডেলের প্রস্তাব করেন। এদের মধ্যে কি রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল গ্রহণযোগ্যতা পায়। মানে প্রথমে ভুল, এ কিন্তু ভুল থেকে আর কি শুরু হয়। প্রথমে কি করেন দেখো, প্রথমে নাম দেন ডেমোক্রিটাস, একটা কথা বলেন, সেটা সেটা কি, সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র, যা কি ভাঙা যায় না। তারপরে কি দেখো অ্যারিস্টটল কি বলে, মানে পদার্থকে যতই ভাঙো সেটা আরো ক্ষুদ্রতর হতে পারে, এটাও কিন্তু গ্রহণযোগ্য হয়নি। তারপর কি বলে, ডাল্টন বলে যে কি করে, তিনি হচ্ছে পরমাণু কি, পরমাণু সম্পর্কে একটা আইডিয়া দেয়, পরমাণু কি পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে আর ভাঙা যায় না। কিন্তু দেখা যায় তার কথাটাও মিথ্যা, তার কথাটাও আর কি ভুল। তার কথাটা কি ছিল, যে পরমাণু ভাঙা যায় না। কিন্তু পরবর্তীতে আপডেট যে বিজ্ঞানীগুলো আসছে, তারা বিভিন্ন রকম পরীক্ষা করে দেখেছে পরমাণু কিন্তু বিভাজ্য। বিভাজ্যর পরে কি পাওয়া যায়, পরমাণুকে ভাঙলে, পরমাণুকে যদি ভাঙা হয় সেখানে কি পাই আমরা, ইলেকট্রন পাই, তারপর কি নিউট্রন পাই, তারপরে কি প্রোটন। এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখো আপাতত, আমি ডিটেলস যাচ্ছি আস্তে আস্তে সামনে। দেখো এক সময় কি করে, এই যে বিজ্ঞানী কি আছে, রাদারফোর্ড আছে না, আর বোর, দুইটা বিজ্ঞানীর কথা বলেছেন। এই বোর ছিল রাদারফোর্ডের অফিস সহকারী, ঠিক আছে? মানে উনি যেখানে ল্যাবে কাজ করতো, সে ল্যাবের আর কি সহকারী ছিল। এবার দেখো রাদারফোর্ড কি বলে, রাদারফোর্ড বলেন যে যে তিনি একটা পরীক্ষা করেন যা পরমাণুর গঠন সম্পর্কে ভালো ধারণা দেয়। এখন সেই ধারণায় কি ছিল, তিনি বলেছিলেন যে পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ। কি বলে, পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটা ক্ষুদ্র জায়গায় আবদ্ধ। এই জায়গাটি পরমাণুর কেন্দ্রে অবস্থিত, যার নাম তিনি দেন কি নিউক্লিয়াস। অর্থাৎ নিউক্লিয়াস কি, পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটা ক্ষুদ্র জায়গায় আবদ্ধ, এবং এই জায়গাটা কোথায় অবস্থিত, পরমাণুর কেন্দ্রে। মনে করে একটা পরমাণু যদি আঁকি, মাঝখানে যদি প্লাস থাকে, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। ঠিক আছে, এখানে কি থাকে, ভর থাকে এবং তোমার আধানটা থাকে। কোন আধান, ধনাত্মক আধান। দেখো এখানে প্লাস দিচ্ছি কেন, এটা বুঝতে হবে, কেন ধনাত্মক আধান থাকে। আর মাঝখানে এই যে বাইরে থাকে মাইনাস। ঠিক আছে, মাইনাসটা কি থাকে, ইলেকট্রনের চার্জটা কি মাইনাস। এবার দেখো তিনি আরো ব্যাখ্যা দেন যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। দেখো এই যে মাঝখানে ফাঁকা রাখছে, কিন্তু পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। তিনি কি কি ব্যাখ্যা দেয়, এগুলো কিন্তু এক্সামে আসবে তোমার। আর এক্সাম কিভাবে রাদারফোর্ডের পরমাণু মডেলটি ব্যাখ্যা করো। তোমরা কি দেবা, এই যে প্রথমটুকু, এই যে যে ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে একটা পয়েন্ট। তারপরে এই যে একটা পয়েন্ট যেখানে কি পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, আর ঋণাত্মক আধানযুক্ত কণার তেমন কোনো ভর নেই, এবং তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এটাকে 2 নম্বর পয়েন্ট দিবা। দেখো আমি যেটা বললাম যে ঋণাত্মক আধানযুক্ত কণা কোনটা, ইলেকট্রন। ইলেকট্রনে কিন্তু তেমন কোনো ভর নেই, নেই বললেই চলে, ঠিক আছে? এই ইলেকট্রন গুলো কি করে, এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু ঘুরতে থাকে। এবার দেখো রাদারফোর্ডের মডেল সৌরজগতের মডেল। এখন তোমাদের এক্সামে আসতে পারে যে সৌরজগতের মডেলের সাথে মানে কার মডেলটাকে তুলনা করা হয়েছে। তোমরা এক্সাম কি দিবা, রাদারফোর্ড যে মডেলটা প্রদান করেন সেটা কি,
সৌরজগতের মডেল। কিন্তু দেখো রাদারফোর্ড কিন্তু কোনো নির্দিষ্ট কক্ষপথের কথা বলেনি, এটা কিন্তু রাদারফোর্ডের একটা সীমাবদ্ধতা ছিল, মানে তিনি যে একটা কথা বলেছেন কিন্তু কমপ্লিট করেনি, তিনি তার মতবাদ, তিনি যে পরমাণুগুলো কেমন কক্ষপথে ঘুরে সেটা সম্পর্কে কোনো কথাই বলেনি। তারপর কি দেখা যায়, বিজ্ঞানী বোর পরবর্তীকালে ধারণা দেন ঋণাত্মক আধানযুক্ত কণা কিছু, দেখো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। কে ধারণা দেয়? বিজ্ঞানী বোর। বিজ্ঞানী বোর কি ধারণা দেয়? এই কক্ষপথ সম্পর্কে ধারণা দেয় কি, কক্ষপথ কক্ষপথ সম্পর্কে ধারণা দেন, ধারণা দেন বোর। এটাই বোর, বিজ্ঞানী বোর, কিন্তু রাদারফোর্ড কিন্তু দেয় না, এটা একটু দেখতে হবে। দেখো এবার আমরা এত সময় কি রাদারফোর্ড আর বোরের কথা নিয়ে আলোচনা করলাম, দেখো তোমাদের বইয়ে জাস্ট বোরের এই একটা কথা আছে কি, তিনি জাস্ট কক্ষপথ সম্পর্কে আইডিয়া দেয়। কিন্তু দেখা যাচ্ছে তোমরা যদি 9-এ ওঠো তখন আরো ডিটেলস জানতে পারবে, ঠিক আছে, অনেক বেশি আছে। দেখো এখন দেখো উপরোক্ত আলোচনা থেকে আমরা কি দেখতে পারি, পরমাণু কিন্তু অবিভাজ্য নয়, নয়, যেটা আমরা একটু আগে জেনেছিলাম কি পরমাণু অবিভাজ্য। দেখো পরমাণুতে বাংলা কি পাওয়া যায়, ইলেকট্রন পাওয়া যায়, প্রোটন পাওয়া যায় এবং নিউট্রন পাওয়া যায়, ঠিক আছে। পরমাণু অর্থাৎ আমরা কি বলতে পারি, পরমাণু জিনিসটা কি, পরমাণু হচ্ছে অবিভাজ্য নয় এমন একটা কণা যেটি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত, ঠিক আছে। এবং পরমাণুর কেন্দ্র আছে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন আছে, ঠিক আছে। তোমরা এইটুকু আর কি লিখতে পারো পরমাণু সংজ্ঞাকারে, সংজ্ঞাকারে লিখতে পারো, এই 2 লাইন লিখলেও আর কি এনাফ, ঠিক আছে। যদি তোমাদের খ দাগে আসে যে কিভাবে পরমাণু কি ব্যাখ্যা করো, তখন এটুকু তুমি লিখে দেবো। এখন দেখো আমি কি বললাম, মাঝখানে কি থাকে, একটা পরমাণুর মাঝখানে থাকে পজিটিভ আয়ন। পজিটিভ আয়ন মানে কি, এখানে অবশ্যই প্লাস কিছু থাকবে, মানে প্রোটন থাকবে। এই যে আধানযুক্ত প্রোটনের সাথে আধান নিরপেক্ষ একটা নিউট্রন আছে, কি থাকে, মাঝখানে থাকে প্রোটন, প্রোটন ও নিউট্রন থাকে, প্রোটন ও নিউট্রন থাকে। এই দুইটা একত্রিত হয়ে কি গঠন করে, নিউক্লিয়াস, ঠিক আছে। এই দুইটা একত্রিত হয়ে কি তৈরি করে, নিউক্লিয়াস। এটা কিন্তু কোষের নিউক্লিয়াস না, এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, ঠিক আছে। আর বাইরে কি থাকে, বাইরে থাকে নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন। এইটুকু হচ্ছে তোমাদের বিষয় ছিল কি, ইলেকট্রন কি করে এই যে এই পরমাণুর নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরতে থাকে। এবার দেখ এখানে কি বলছে, 6.1 একটা চিত্র দেওয়া আছে, চিত্রে হিলিয়াম পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন কিভাবে আছে দেখো, মাঝখানে কি থাকে, নিউক্লিয়াস থাকে। এখন দেখো এখানে একটা চিত্র দেখতেছো না, এটা কেন হাইড্রোজেন হলো না, কেন অক্সিজেন হলো না, সেটা নিয়ে একটা প্রশ্ন আসার কথা তোমাদের মনে। এখন তোমাকে বলি এটা কেন আসলো না। দেখো আমরা জানি হিলিয়ামের, এই একটা জিনিস মনে রাখবা, হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2। প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 2। এখন একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো, ততগুলো কি থাকবে, ইলেকট্রন সংখ্যা থাকবে, ইলেকট্রন থাকবে, এই জিনিসটা মনে রাখো। যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে। আবার এই নিউট্রন গুলো কিন্তু সেম হতেও পারে নাও পারে, মানে নিউট্রন 2 হতে পারে, 3 হতে পারে, এটা হচ্ছে মৌলের উপর ডিপেন্ড করে, এটা কোনো ফিক্স না নিউটনের সংখ্যা, কিন্তু এটা ফিক্সড। প্রোটন যতগুলো থাকবে ইলেকট্রনও ততগুলো থাকবে, এবং হিলিয়ামের প্রোটন অলওয়েজ কি 2 থাকবে, ঠিক আছে। দেখো এখানে মাঝখানে কি আছে, মনে করো এই দুইটা কি প্রোটন আছে 2, অর্থাৎ এখানে কয়টা ইলেকট্রন থাকবে, এই যে 2টা ইলেকট্রন থাকবে। যেহেতু এখানে 2টা ইলেকট্রন আছে সো আমরা কি বলতে পারি, এটা একটা হিলিয়াম। যদি একটা থাকতো, যদি কখনো একটা প্রোটন বা একটা ইলেকট্রন থাকতো, সেটা কি হতো, হাইড্রোজেন। কি হতো, হাইড্রোজেন। হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ, আর হিলিয়াম কি, এইচ ই। এটা মনে রাখবে। দেখো আমরা সামনে আরো ডিটেলস জানতে পারবো। এবার আসি আমরা পার্ট 4 থেকে 6। এখানে কি নিয়ে আলোচনা করেছে, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ। এই জিনিসগুলো সম্পর্কে তোমরা নতুন, তাই না, মানে নতুন করে জানতেছো। এখন দেখো পারমাণবিক সংখ্যা কি, একটা মৌলে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো কি পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। আর ভর সংখ্যা কি, প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলে, ভর সংখ্যা। আর আইসোটোপ হচ্ছে তোমার একই পরমাণু বিভিন্ন রকম ভর সংখ্যা থাকলে তাকে কি বলে, আইসোটোপ। এখন আমরা ডিটেলস দেখি, যাই দেখো। এখন প্রতিটি মৌলের আলাদা আলাদা পরমাণু রয়েছে, যেমন হাইড্রোজেন গ্যাসের পরমাণু অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে আলাদা, মানে প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। মানে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের কোনো রকম মিল থাকবে না। দেখো একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুতে আকার, ভর, কিসের পার্থক্য থাকতে পারে, আকার, ভর এবং ধর্মের পার্থক্য থাকে। কেন এই পার্থক্য, দেখো কেন এই পার্থক্য, পার্থক্যটা হচ্ছে পরমাণুতে প্রোটন বা ইলেকট্রন সংখ্যার পার্থক্যের কারণে। আচ্ছা কেন পার্থক্য হয়, দেখো প্রোটন বা ইলেকট্রন সংখ্যার পার্থক্যের কারণে পরমাণুর সময় যে মধ্যে যে পার্থক্যটা হয়ে থাকে, ঠিক আছে। দেখো আমরা কি জানি, পরমাণু কি আধান নিরপেক্ষ। এখন আধান নিরপেক্ষ বলতে কি বোঝায়, দেখো পরমাণু কি আধান নিরপেক্ষ, কারণ পরমাণুতে আমি একটু কি বললাম, যত সংখ্যক প্রোটন থাকবে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকবে, তাই না। এখন আমরা কি জানি, প্রোটনের চার্জ ছিল পজিটিভ আর ইলেকট্রনের চার্জ ছিল নেগেটিভ। তার মানে কি পজিটিভ, একটা পজিটিভ থাকলে একটা নেগেটিভ, দুইটা পজিটিভ থাকলে দুইটা নেগেটিভ। তো এখানে কি হচ্ছে দেখো, যতগুলো পজিটিভ ততগুলো নেগেটিভ। তার মানে আমরা কি বলতে পারি,
এই যে পজিটিভ নেগেটিভ কাটাকাটি হয়ে কি হচ্ছে, এখানে কোনো রকম আধান থাকে না, এটা মনে রাখবা। পরমাণু কেন আধান নিরপেক্ষ? কারণ পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকে, ঠিক আছে। এবার দেখো, তবে কোন মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য কোনটা ব্যবহার করে? প্রোটনের সংখ্যা ব্যবহার করা হয়। কোনটা ব্যবহার করে? প্রোটনের সংখ্যা ব্যবহার করে, এটা একটু মনে রাখো। এবার দেখো, এই যে এই যে পারমাণবিক সংখ্যা বলে একটা কথা আছে না, দেখো পরমাণুর ইংলিশ কি ছিল? পরমাণুর ইংলিশ ছিল হচ্ছে অ্যাটম। কি ছিল? অ্যাটম। অ্যাটম। আর পারমাণবিকের ইংলিশ হচ্ছে অ্যাটমিক। আর সংখ্যা, সংখ্যার ইংলিশ কি? নাম্বার। অর্থাৎ আমরা পারমাণবিক সংখ্যা কি বলতে পারি? অ্যাটমিক নাম্বার। তার মানে দেখো, অ্যাটমিক নাম্বার কাকে বলে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোন মৌলের একটি একটি পরমাণুতে প্রোটনের সংখ্যা কি বলে? পারমাণবিক সংখ্যা। এই লাইনটা মুখস্থ করতে পারো। দেখো এখানে কি বলেছে, হাইড্রোজেনের একটি পরমাণুতে প্রোটন আছে কয়টা? হাইড্রোজেনের একটি পরমাণুতে প্রোটন আছে একটা। তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? এক। অক্সিজেনের একটি পরমাণুতে প্রোটন থাকে আটটা। কয়টা? আটটা। তো আমরা কি বলতে পারি, এখানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? আট। এবার যদি বলা হয় যে নাইট্রোজেনের প্রতীক হচ্ছে তোমার এন, ঠিক আছে। নাইট্রোজেনের প্রোটন আছে সাতটা। নাইট্রোজেনের প্রোটন কয়টা আছে? সাতটা। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সেভেন। যদি বলা হতো নিয়নের সংকেত হচ্ছে তোমার প্রতীক হচ্ছে এন ই। এখানে 10টা প্রোটন থাকে। এখন যদি নিয়নে 10টা প্রোটন থাকে, তাহলে তাহলে আমাদের নিয়নের পারমাণবিক সংখ্যা কত? 10। সেম ভাবে যদি বলা হয় সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11। দেখো সোডিয়ামের প্রতীক কি? এন এ। তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো তো? 11। মানে যতগুলো প্রোটন সংখ্যা থাকবে ঠিক ততগুলো পারমাণবিক সংখ্যা। এবার দেখো পারমাণবিক সংখ্যা থেকে কি কি তথ্য পাই আমরা। এই যে আমরা এত সময় বললাম যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তারপরে কার্বনের কত? 6। ঠিক আছে, এখন এইখান থেকে কি তথ্য পাই দেখো। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। এ থেকে আমরা পাই দেখো, কার্বনের পারমাণবিক সংখ্যা যেহেতু কত? 6, তার মানে পারমাণবিক সংখ্যা থেকে কি বলতে পারি? প্রোটন সংখ্যা 6। তাই বোঝা যায় কার্বনের একটি পরমাণুতে কয়টা প্রোটন আছে? 6টা প্রোটন আছে। এবার দেখো, একটি পরমাণুতে যেহেতু প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান, তাই বোঝা যায় কি কার্বনের একটি পরমাণুতে 6টা ইলেকট্রন আছে। এখন তোমাকে কোশ্চেনে যদি বলে এমন, লিথিয়াম লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, তুমি এটা দ্বারা কি বুঝো? তুমি লিখবা লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 দ্বারা বলতে বুঝি লিথিয়ামে প্রোটন আছে প্রোটন আছে 3টি। সেম ভাবে লিথিয়ামে ইলেকট্রন আছে ইলেকট্রন আছে 3টি। কারণ এরপরে লিখবা এরকম নিচে, কারণ আমরা জানি কারণ আমরা জানি পরমাণুতে পরমাণুতে ইলেকট্রন সংখ্যা, আমি সংক্ষেপে লিখতেছি, ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা সমান থাকে, ঠিক আছে। এটা তোমাদের নম্বর প্রশ্ন আসতে পারে যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 বলতে কি বুঝো। তোমরা সুন্দর করে এভাবে লিখে দিবা, তোমরা আশা করি দুই দুই এ 2 মার্কই পাবা, ঠিক আছে। এবার দেখো, কোন মৌলের পারমাণবিক সংখ্যা থেকে কি বোঝা যায় দেখো, ওই মৌলে কয়টা নিউট্রন আছে আমরা কি জানতে পারি? আমরা কিন্তু এটা জানতে পারি না। কারণ কি? নিউটন সংখ্যা জানা যায় না পারমাণবিক সংখ্যা থেকে, কারণ নিউটন সংখ্যা জানতে গেলে মৌলিক পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা জানতে হবে। কোনটা কি কি জানতে হবে দেখো, নিউটন সংখ্যা জানতে হলে আমি লিখে দিই এখানে, নিউটন সংখ্যা জানতে আমাদের লাগবে হচ্ছে প্রোটন সংখ্যা, একটা লাগে প্রোটন সংখ্যা, আর হচ্ছে তোমার ভর সংখ্যা জানা লাগবে। এখন ভর সংখ্যা জিনিসটা কি, আমরা এই নিয়ে একটু আলোচনা করি। দেখো একটি পরমাণুতে ইলেকট্রনের ভর কিন্তু খুব ছোট, আমরা একটু আগেই বললাম। দেখো পরমাণুর প্রায় সবটুকু ভর কোথায় থাকে? সবটুকু ভর থাকে নিউক্লিয়াস। অর্থাৎ কোন পরমাণুর ভর তার প্রোটন ও নিউটনের ভর কি, কোন পরমাণুর ভর কি তার প্রোটন ও নিউটনের ভর। আবার নিউটন ও প্রোটনের ভর প্রায় সমান থাকে। এবার দেখো কোন মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রন সংখ্যা সমষ্টিকে কি বলা হয়? ভর সংখ্যা হিসাবে প্রকাশ করা হয়। অর্থাৎ একটা ফর্মুলা আছে, দেখো একটা ফর্মুলা কি বানানো হয়েছে দেখো। ভর সংখ্যা হচ্ছে কোন মৌলের ভর সংখ্যা হচ্ছে ওই মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যা প্লাস নিউটনের সংখ্যা। অর্থাৎ আমরা কি বলতে পারি, কোন মৌলের ভর সংখ্যা মানে কি বোঝায়? প্রোটনের সংখ্যা ও নিউটনের সংখ্যা। আমি অন্য একটা পেজে তোমাদের দেখাই। ভর সংখ্যা বলতে কি বোঝায়? ভর সংখ্যার ফর্মুলা কি? প্রোটন প্রোটনের সংখ্যা প্লাস নিউটনের নিউটনের সংখ্যা, ঠিক আছে। এবার দেখো আমরা একটু দেখি, ওই আমাদের বইয়ে আসি। দেখো যেমন অক্সিজেন পরমাণুতে পরমাণু নিউক্লিয়াসে কয়টা প্রোটন আছে? 8টা প্রোটন আছে এবং 8টি নিউট্রন আছে। তাহলে ভর সংখ্যা কত হবে বলতো? ভর সংখ্যা কত? যতটা প্রোটন থাকে যতটা নিউট্রন থাকে দুইটা যোগফল, তাহলে ভর সংখ্যা অবশ্যই কত? 8 আর 8 16 হবে। যদি বলা হয় কার্বনে
কার্বন পরমাণুতে 6টা ইলেকট্রন আছে, 6টা প্রোটন আছে এবং 6টা নিউট্রন আছে, 6টা প্রোটন এবং 6টা নিউট্রন। তাহলে আমাদের ভর সংখ্যা কত হবে? 12 হবে। দেখো, সোডিয়ামের একটা পরমাণুতে প্রোটন আছে হচ্ছে 11টা এবং নিউট্রন আছে 12টি। অর্থাৎ আমাদের সোডিয়ামের ভর সংখ্যা কত হবে? 11 + 12 = 23, অর্থাৎ 11 + 12 = 23। বোঝা গেছে কিভাবে করলাম? এবার তোমাদের যদি বলা হয় ক্লোরিন, ক্লোরিনে প্রোটন আছে, প্রোটনকে পি দ্বারা ডিনোট করলাম আর নিউট্রনকে এন দ্বারা ডিনোট করলাম। তাহলে বলো তো, প্রোটন আছে 17টা এবং নিউট্রন আছে 18টা, তাহলে এখানে ভর সংখ্যা কত হবে? ভর সংখ্যা হবে কি এই দুটার যোগফল, অর্থাৎ ভর সংখ্যা আমাদের 17 + 18 মানে কত? 35। এটা হচ্ছে বিষয়। দেখো, পূর্বে বলা হয়েছে যে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা জানা থাকলে কি নিউটন সংখ্যা বের করা যায়। এখন আমরা একটা উদাহরণ দেখি। দেখো, উদাহরণে কি আছে, ক নামক একটা মৌলের প্রোটন পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা 35। তাহলে ওই পরমাণুতে কয়টা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আছে আমরা দেখি। আমরা একটু কি জানছিলাম যে পারমাণবিক সংখ্যা যত হবে ততটা প্রোটন সংখ্যা থাকবে, তাই না? আর ততটা ইলেকট্রন সংখ্যাও থাকবে। দেখো এখানে কি বলছে, সমাধানটা দেখি আমরা। কোন মৌলের পারমাণবিক সংখ্যা আসলে ওই মৌলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যা, তাই এক্ষেত্রে ক মৌলের প্রোটন সংখ্যা কত? 17। কারণ কি পারমাণবিক সংখ্যা যা প্রোটন সংখ্যাও তাই। এবার আমরা কি জানি দেখো, আবার কোন মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, তাই ক মৌলের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত? 17টা। এবার কি বলছে, এখানে ভর সংখ্যা দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে নিউটন সংখ্যা। এবার দেখো, আমরা কি জানতাম? প্রোটনের সংখ্যা প্লাস নিউটনের সংখ্যা সমান কি জানতাম? ভর সংখ্যা। এখন তাহলে আমরা কি বলতে পারি, নিউটনের সংখ্যা মানে কি ভর সংখ্যা থেকে প্রোটনের সংখ্যা বাদ দিলে কি পাবো? নিউটনের সংখ্যা। যেমন 35 - 17 করলে 18 হয়। এখন আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে আমি নিজেই দিই। দেখো, যেখানে উম, আছে, দেখো, যদি বলা হয় একটি মৌলের একটি মৌলের পারমাণবিক সংখ্যা 8, কি 8, ভর সংখ্যা, সরি, এখানে হ্যাঁ ভর সংখ্যা 17। ভর সংখ্যা কত? 17। তাহলে এই পরমাণুর প্রোটন সংখ্যা কত হবে বলো তো? প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা হবে পারমাণবিক সংখ্যা যত ততটাই প্রোটন সংখ্যা 8। তারপরে আমার ইলেকট্রন সংখ্যা কত হবে বলো তো? ইলেকট্রন সংখ্যা হবে আবার সেম, প্রোটন সংখ্যা যতগুলো ইলেকট্রন সংখ্যা ততগুলো। এবার কি বলছে, তোমাকে নিউটন সংখ্যা বের করতে। আমরা কি জানি নিউটন সংখ্যার ফর্মুলা হচ্ছে নিউটন সংখ্যা, এটা সমান হচ্ছে কি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। তাহলে কত হয় বলতো? 17 - 8, অর্থাৎ আমাদের নিউটন সংখ্যা কত? 8। এখন এই ফর্মুলাটা কই থেকে আসছে দেখো, আমরা একটু কি লিখছিলাম, ভর সংখ্যা সমান কি প্রোটন সংখ্যা প্লাস নিউটনের সংখ্যা। এখন আমরা কি লিখতে পারি? ভর সংখ্যা মাইনাস প্রোটনের সংখ্যা লিখতে পারি, কারণ কি আমরা বের করতে চাই কার সংখ্যা? নিউটনের সংখ্যা, তাই না? তাই এভাবে কি লিখতে পারি? নিউটনের সংখ্যা। এই ফর্মুলাটা এইভাবে আসে, ঠিক আছে? নিউটনের সংখ্যা। এটা আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো, আমাদের পরবর্তী টপিকে চলে আসি। এবার আসবো কিসে? আইসোটোপ। দেখো, আইসোটোপের জিনিসটা কি? আমরা ইতিমধ্যে কি জেনেছি দেখো, একটি মৌলের প্রতিটি পরমাণুতে নির্দিষ্ট সংখ্যার প্রোটন ও ইলেকট্রন থাকে। কিন্তু একই মৌলের সকল পরমাণুতে ভর কিন্তু একই নাও হতে পারে, কারণ একটি মৌলের বিভিন্ন পরমাণুতে বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকতে পারে। যেমন কি দেখো, অক্সিজেনে তোমার নিউট্রন থাকতে পারে 8টা, থাকতে পারে 9টা, থাকতে পারে, ঠিক আছে, 10টাও থাকতে পারে, এমন ভাবে থাকতে পারে। যেমন হাইড্রোজেনের সকল পরমাণুতে একটি করে প্রোটন এবং একটি করে নিউট্রন, ইলেকট্রন থাকে, ঠিক আছে, কিন্তু এদের কিন্তু নিউট্রন সংখ্যা বিভিন্ন রকম হতে পারে। দেখেন, যদি আমাদের দেখ, এখানে প্রোটন আছে কয়টা? প্রোটন আছে একটা, প্রোটন আছে একটা, ইলেকট্রন আছে কয়টা? একটা। প্রোটন আছে একটা, ইলেকট্রন আছে একটা, প্রোটন আছে একটা, ইলেকট্রন আছে একটা। সো এটা কি বলতে পারি আমরা? এটা হচ্ছে তোমার হাইড্রোজেন। কিন্তু দেখো, এখানে কালারটা দেখো, এই কালারটা কি? নিউট্রন। এটাই কোনো রকম নিউট্রন নেই, এটা নিউট্রন আছে একটা, এটা আছে দুইটা। তো এখানে কি দেখতেছি দেখো, তাহলে বলো তো, এই যে প্রোটন যেখানে কোনো রকম নিউট্রন থাকবে না, যেখানে নিউট্রনের সংখ্যা 0, তাকে বলে প্রোটিয়াম। কি বলে? প্রোটিয়াম। এটা হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। আর যেখানে একটা কি থাকবে, একটা নিউটন থাকবে, সেটাকে বলে ডিউটেরিয়াম। আর যেখানে দুইটা নিউটন থাকবে তাকে বলে টিট্রিয়াম। এটা একটু খেয়াল করো। এবার দেখো, আমরা প্রোটিয়ামের ভর সংখ্যা কত বলো তো? এখানে নিউটন সংখ্যা কত? এখানে নিউটন কিন্তু নেই। আর প্রোটন আছে কয়টা? একটা। তার মানে কি 1 + 0 করলে ভর সংখ্যা কত? 1। তার মানে আমরা কি বলতে পারি? প্রোটিয়ামের ভর সংখ্যা 1। ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত বলতো? ডিউটেরিয়ামের ভর সংখ্যা হচ্ছে, প্রোটন আছে একটা এবং নিউট্রন আছে একটা, তাহলে টোটাল কত হচ্ছে? 1 আর 1 কত হয়? 2। তাহলে ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত? 2। ট্রিটিয়ামের এই ভর সংখ্যা কত বলতো? প্রোটন আছে একটা এবং নিউট্রন আছে দুইটা, তাহলে ভর সংখ্যা কত? 3। ট্রিটিয়ামে 3 হচ্ছে তোমার ভর সংখ্যা। এবার দেখো, এখানে এই কথাগুলো কি আছে, আমি যা বলছি এখানে সেই কথাগুলোই আছে। দেখো, হাইড্রোজেনের, অর্থাৎ প্রোটিয়াম,
হাইড্রোজেনকে কি বলা হয়, মাঝে মাঝে প্রোটিয়ামও বলা হয়। কারণ কি, হাইড্রোজেনে যেমন একটা প্রোটন থাকে এবং একটা ইলেকট্রন থাকে, কোন রকম নিউট্রন থাকে না। হাইড্রোজেনের একটা পরমাণুতে কোন রকম জেনারেলি নিউট্রন থাকে না। তো এটাকে কি বলা হয়, হাইড্রোজেনের প্রোটিয়াম পরমাণুতে কোনো রকম নিউট্রন নেই। কচিত্রের পরমাণু দেখো, এই যে কচিত্রের পরমাণু, তাই এদের ভর সংখ্যা কত, ওয়ান। কিভাবে ওয়ান হলো আমি তো বলছি, কারণ প্রোটন সংখ্যা এক এবং নিউট্রন নেই যেহেতু, তাহলে 1+0 মানে এক। কিন্তু খচিত্রের পরমাণুর মতো হাইড্রোজেনের কিছু পরমাণুতে একটি নিউট্রন থাকে, কি থাকে, একটি নিউট্রন থাকে। তাহলে এদের ভর সংখ্যা কত হবে, একটা প্রোটন এবং একটা নিউট্রন যোগ করলে দুই হয়, অর্থাৎ ভর সংখ্যা দুই। আবার গচিত্রের পরমাণুর মধ্যে হাইড্রোজেনের কিছু পরমাণুতে দুইটি নিউট্রন থাকে, দেখো এখানে দুইটা নিউট্রন আছে। তো আমরা কি বলতে পারি, একটা প্রোটন এবং দুইটা নিউট্রন মিলে কয়টা হয়, ভর সংখ্যা তিন। দেখুন, চিত্রের তিনটি পরমাণু, হাইড্রোজেনের তিনটি আইসোটোপ। এরকম ভাবে কোন মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যা, দেখো এইটা মনে রাখবা, আইসোটোপ কাকে বলে, এইখান থেকে শুরু। দেখো, কোন মৌলে ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা সমান। দেখো এখানে সবার কিন্তু প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা এক ছিল, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে। দেখো আইসোটোপ লাস্টে প আছে না, এই প বলতে বোঝায় যে প্রোটন সংখ্যা সমান, কি থাকে, প্রোটন সংখ্যা সমান। যদি থাকতো আইসোটন, আইসোটন এগুলো তোমরা পরে জানতে পারবা। আইসোটন লাস্টে ট আছে না, এটা মানে কি নিউটন সংখ্যা সমান, ঠিক আছে, এটাকে বলে আইসোটপ। তোমরা এই যে আইসোটপের সংখ্যাটা খুব ভালো করে মুখস্থ করতে পারো, এটা এক্সামে আসবে। দেখো তারপরে এখানে হচ্ছে কার্বনের বেশিরভাগ পরমাণুতে 6টা প্রোটন এবং 6টা নিউট্রন রয়েছে, কিন্তু কিছু পরমাণুতে 7টা বা 8টা নিউট্রন থাকতে পারে। যেটাই 8টি নিউট্রন থাকবে, কার্বনের যে পরমাণুতে 8টি নিউট্রন থাকবে সেটাকে বলতো কত হবে এর ভর সংখ্যা। কারণ কত হবে, 14, কারণ কার্বনের প্রোটন সংখ্যা আমরা জানি 6, আর নিউট্রন যদি 8টা থাকে তাহলে কত হবে, 14। এবার দেখ, কার্বনের প্রধানত তিনটি আইসোটোপ রয়েছে। কার্বনের কয়টা আইসোটোপ রয়েছে বলতো, কার্বনের তিনটা আইসোটোপ রয়েছে, এটা মনে রাখতে পারো, এটা অলওয়েজ মনে রাখবা। এবার দেখো, পার্ট 7, 8-এ আসি, তারপরে আমরা সামনে আরো ডিটেলসে যাব। দেখো, হয়তো বা আজকে আমাদের চ্যাপ্টারটা শেষ করে দিব। দেখো, পার্ট 7 ও 8, আইসোটোপ ধর্ম ও ব্যবহার। আমরা আইসোটোপ কাকে বলে আমরা এত সময় জানলাম, এবার জানবো কি আইসোটোপের ধর্ম আর ব্যবহার। দেখো, একই মৌলের বিভিন্ন আইসোটোপে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান বলে আইসোটোপ গুলোর মধ্যে রাসায়নিক ধর্মে তেমন কোনো পার্থক্য নেই। তবে যেহেতু তাদের ভর আলাদা, তাই শনাক্ত করা যায়। এবার দেখো, সাধারণত আইসোটোপের ধর্ম কি থাকে, আইসোটোপ গুলো থেকে অস্থায়ী, ঠিক আছে। অস্থায়ী আইসোটোপ বিভিন্ন রকম তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ বিকিরণ করে, ঠিক আছে, তাই এদেরকে কি বলে, তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপ কাদের বলে, যারা আছে তেজস্ক্রিয় রশ্মি কণা বিকিরণ করে তাদের কি বলে, তেজস্ক্রিয় আইসোটোপ। এটাও মনে রাখতে পারো। এবার দেখো, বিভিন্ন ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের এই ধর্ম কাজে লাগানো হয়। নিচে কিছু ধর্ম আর কি ব্যাখ্যা করা হলো। তোমাদের এক্সামে আসতে পারে যে আইসোটোপের ব্যবহারগুলো উল্লেখ করো। এখন ব্যবহারগুলো হয় কোথায় কোথায়, দেখো চিকিৎসা ক্ষেত্রে হয়, তারপরে কোথায় হয়, কৃষি ক্ষেত্রে হয়, তারপর দেখো খাদ্যদ্রব্য সংরক্ষণে হয়, ভূতাত্ত্বিক গবেষণায় হয়, এগুলো আর কি মনে রাখবে। দেখো, এখন চিকিৎসা ক্ষেত্রে কিভাবে হয় আমরা সেটা একটু দেখবো। দেখো, চিকিৎসা ক্ষেত্রে হয় বিভিন্ন রোগ নির্ণয় ও নিরাময়, রোগ নির্ণয় হয় আবার রোগ নিরাময় হয়। মানে রোগ সুস্থ করতে আইসোটোপ ব্যবহার করে। যেমন দেখো, কোনো ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে নির্দিষ্ট কতগুলো মৌলের তেজস্ক্রিয় আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা যায়। মনে করো আমাদের যে রক্তনালীগুলো খুব সূক্ষ্ম না, এই সূক্ষ্মগুলোর ভিতর মনে করো কোনো একটা সমস্যা হয়েছে, এটা কিভাবে বুঝবো আমরা, এক্স রে বলো আল্ট্রাসাউন্ড বলো, আমরা কিন্তু বুঝতেছি না। তখন কিভাবে করতে পারি, এই যে রক্তনালী ক্ষতিগ্রস্ত রক্তের মাধ্যমে কিছু নির্দিষ্ট পদার্থ আছে, আইসোটোপ আছে, আইসোটোপ গুলো যদি আমরা পাঠাই দিই, তাহলে কিভাবে আমরা খুব ইজিলি শনাক্ত করতে পারবো। দেখো, যেমন যদি তোমাদের বলা হয় একইভাবে ক্যান্সারে আক্রান্ত রোগীর কোন কোষ ক্যান্সার আক্রান্ত, সেটা কিভাবে নির্ণয় করে, এই আইসোটোপ দিয়ে। ক্যান্সার নির্ণয় করে কি দেয়, এই আইসোটোপ দিয়ে, ঠিক আছে। তারপর দেখো, আবার ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করে আইসোটোপের তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে। তোমরা শুনেছো না কেমোথেরাপি, আমি আগেই বলছি কেমোথেরাপি কিভাবে দেওয়া হয়, এই যে আইসোটোপের ব্যবহার করে, ঠিক আছে। এছাড়াও তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়। মনে করো এই ডাক্তারি যে ছুরি আছে, কাঁচি আছে, এগুলো কিভাবে জীবাণুমুক্ত করা হয়, এই যে আইসোটোপ ব্যবহার করে, ঠিক আছে। তার মানে তোমরা এগুলো আর কি গল্পের মতো মনে রাখতে পারো কি, এতে ক্যান্সার রোগী ক্যান্সার শনাক্ত করতে, ক্যান্সার নিরাময়, ঠিক আছে। তারপর কি, ডাক্তারি বিভিন্ন রকম যন্ত্রপাতি তোমার জীবাণুমুক্ত ব্যবহার করতে আইসোটোপ ব্যবহার করা হয়। তারপর দেখো, এবার আসি আমরা কৃষি ক্ষেত্রে। কৃষি ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয় দেখো, কৃষি ক্ষেত্রে দেখো, কৃষি ক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে আইসোটোপের তেজস্ক্রিয় ব্যবহার করা হয়। কোথায়, পতঙ্গ নিয়ন্ত্রণের ক্ষেত্রে, মানে কীট পতঙ্গ আক্রান্ত করে না সেক্ষেত্রে। দেখো, এছাড়া কোন সার কখন কোন সার ব্যবহার করবো সেটা জানতেও আইসোটোপে ব্যবহার করে। দেখো, এখানে কি ব্যবহার করছে জানো, এই যে P32, উপরে পি আছে আর এখানে আছে 32। পি মানে ফসফরাস, পি মানে ফসফরাস, ফসফরাস 32। এটা গাছে পুশ করা হচ্ছে অথবা ইনজেকশন, ঠিক আছে, এইভাবে আর কি। দেখো, তারপরে আসি আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণ। এখন খাদ্যদ্রব্য সংরক্ষণে কিভাবে করা হয় দেখো, ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু তেজস্ক্রিয় রশ্মিতে মারা যায়। দেখো, তাই তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে খাদ্যদ্রব্য ফর্মুলকে জীবাণু
মুক্ত করা হয়। মানে এই যে তেজস্ক্রিয় রশ্মি না, এগুলোর মাধ্যমে তোমার ব্যাকটেরিয়া গুলো মেরে ফেলা যায়। এখন মনে করো একটা খাবারে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া আছে, এটা কিভাবে ব্যাকটেরিয়া মুক্ত করতে পারি? এই যে যদি গামা রশ্মি দেয়, দেখো গামা রশ্মি কিন্তু এক ধরনের তেজস্ক্রিয় রশ্মি, এটা যদি মনে করো স্ট্রবেরিতে দেয়, তখন কিছু ব্যাকটেরিয়া গুলো মারা যায়। এইভাবে আর কি করতে পারি, আমাদের খাদ্যদ্রব্য ইউজ করতে পারি। তারপর কি দেখো, ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা করে। কোথায় ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা করে? এখানে দেখো, তোমরা অনেক সময় খুব, মানে আমরা কিন্তু খবর শুনে থাকি যে 200 বছরের ডাইনোসরের পাওয়া গেছে, সরি 2000 মিলিয়ন বছরের ডাইনোসরের কঙ্কাল পাওয়া গেছে। এখন এই যে 2000 বছর আগে যে মারা গেছে, আমরা কিভাবে বুঝি? আমরা কি দেখে আসলাম? আমরা কিন্তু দেখে আসিনি তো। আমরা এটা বুঝি হচ্ছে তোমার আইসোটোপ ইউজ করে। দেখো, এই যে এই আইসোটোপ ইউজ করতে দেখো, তোমরা অনেক সময় খবরে শুনে থাকো যে কোনো দেশে কয়েক কোটি বছর পুরনো ফসিল পাওয়া গেছে। ফসিল বলতে বোঝায় এই যে পুরানো যেসব জীবজন্তু আছে তাদের দেহাবশেষ। কিভাবে বিজ্ঞানীরা জানেন যে ফসিলটি কত বছরের পুরনো? একটা প্রশ্ন কিন্তু আমাদের মনেই থাকে। এটি জানা যায় আইসোটোপের ক্ষয় থেকে। কোন ফসিল স্থায়ী ও অস্থায়ী আইসোটোপের অনুপাত থেকে বোঝা যায় ফসিলটি কত বছরের পুরানো। এটা তোমরা যদি যখন কলেজে উঠবা, তখন হচ্ছে তোমাদের ফিজিক্স একটা চ্যাপ্টার আছে, পরমাণুর মডেল ও নিউক্লিয়ার ফিজিক্স, ঠিক আছে? এখানে তোমরা জানতে পারবা ডিটেলস কিভাবে এটা গবেষণা করবে। এখন তোমরা এটুকু মনে রাখতে পারো যে ভূতাত্ত্বিক কাজে কার্বনের আইসোটোপ ব্যবহার করে, কার্বন 14 আইসোটোপ। আর আর কি জানলাম দেখো, কৃষিকার্যের কোনটা? ফসফরাস 32। আর ক্যান্সার, এই তোমার গলগন্ডি বিভিন্ন রকম থাইরয়েডের ক্যান্সার হয় না, থাইরয়েডের ক্যান্সার নিরামনে আয়োডিন 131 ব্যবহার করে। এগুলো আর কি তোমরা জেনে রাখতে পারো এক্সট্রা হিসেবে, যেগুলো তোমাদের ফিউচারে কাজে দিবে। ঠিক আছে, এবার দেখো পার্ট 9 থেকে 11-তে আসি। দেখো, এখন পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করার কথা ছিল না, এখানে এসে সেইভাবে কথা আছে। দেখো, একটা পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যাস থাকে আমরা একটু দেখবো। দেখো, আমরা এত সময় কি জেনেছি? আমরা পরমাণুতে ইলেকট্রন কি করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে এবং তাদের নিজস্ব কক্ষপথ রয়েছে। যেমন কি, এই যে মাঝখানে নিউক্লিয়াস থাকে, এই কক্ষপথে কিন্তু ঘুরতে থাকে বাইরের কক্ষপথে। এবার দেখো, এখন প্রশ্ন হচ্ছে একটি কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? এই যে এখানে কি 100টা চাইলে তুমি বসাতে পারো? পারবো না। কিন্তু আবার একটা থাকবে, তাও কিন্তু না। দেখো, এখন দেখো আমরা একটা চিত্র দেখি 6.2। এখানে কি ছিল পজিটিভ? দেখো হাইড্রোজেনের একটা একটা কি ছিল, হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন ছিল যা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। যেমন কি ছিল, এই যে হাইড্রোজেন পরমাণু একটা ইলেকট্রন ছিল যা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে। এবার দেখো, হিলিয়াম পরমাণুতে 6.1-এ দেখি দুইটি কোথায় আছে দেখি, দেখে আসি। এই যে 6.1-এ দুইটা, আমি আমি নতুন করে আবার আঁকতেছি এখানে। দেখো, 6.1-এ কি ছিল? হিলিয়াম পরমাণুতে দুইটি ইলেকট্রন নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরতেছে। দেখো, হিলিয়াম পরমাণুতে কি ছিল? দুইটা পজিটিভ ছিল, তাই না? এটা কি করতেছিল? দুইটা ইলেকট্রন ঘুরতেছিল, তাই না? এবার দেখো, আমার এখানে আজান দিচ্ছিল যার কারণে একটু ব্রেক নিছিলাম। আচ্ছা দেখো কি আছে এখানে, হিলিয়াম পরমাণুতে দুইটা ইলেকট্রন নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরে, মানে দুইটা কি করে নিউক্লিয়াসে কেন্দ্র করে দুইটা ইলেকট্রন এভাবে ঘুরতে থাকে। এবার দেখো, এখন কথা হচ্ছে কক্ষপথ গুলোতে যে কতগুলো ইলেকট্রন সর্বোচ্চ সংখ্যক থাকতে পারে। মনে করো এই যে কক্ষপথ, এখানে কি 10টা থাকবে না 20টা থাকবে নাকি একটা থাকবে না দুইটা থাকবে? এটা কিভাবে বের করবো? এটার জন্য একটা ফর্মুলা আছে, 2n²। এখন এনটা কি? এনটা হচ্ছে দেখো কক্ষপথের ক্রমিক নাম্বার, মানে প্রথম যে কক্ষপথ সেই কক্ষপথে তোমার সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা কিভাবে বের করবো? আমি কি বললাম? প্রথম কক্ষপথ। তা আমি স্ক্রিনশট করে আমি বোর্ডে নিয়ে যাই তোমাদের, 1 মিনিট। কি বলা হয়েছে এখানে? কি বলা হয়েছে? কক্ষপথে ফর্মুলা কি? কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, ই মাইনাস দ্বারা ইলেকট্রন বুঝালাম, এটা বের করার ফর্মুলা কি? 2n²। এনটা কি এখানে? এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, কক্ষপথের আহ, সংখ্যা। ঠিক আছে, আমরা এভাবে লিখতে পারি কক্ষপথের নম্বর, সংখ্যা বা নম্বর যে কোনো একটা লিখতে পারি। এখন দেখো, এখন তোমাকে বলা হচ্ছে প্রথম কক্ষপথ কত, প্রথম কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? প্রথম কক্ষপথে থাকতে পারে কত? 2n²। এখন প্রথম কক্ষপথে বললে 2 × 1²। এক, প্রথম বলতে এক বোঝায়, তার মানে প্রথম কক্ষপথে কয়টা থাকবে? দুইটা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ। এর চেয়ে কম থাকতে পারবে কিন্তু সর্বোচ্চ থাকতে পারে দুইটা। এখন তোমাদের যদি বলা হয় দ্বিতীয় কক্ষপথে, কি বলা হয়? দ্বিতীয় কক্ষপথে। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? 2n²। তাহলে এন এর ভ্যালু কত বলো তো? 2²। তাহলে দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে? 2² করলে হয় 4, হলো 8। যদি বলা হতো তৃতীয় কক্ষপথ, কত? তৃতীয় কক্ষপথ, তৃতীয় বললে কি হতো? 2n²। এখন এন এর ভ্যালু কত হতো? 3, তাহলে কত? 2 × 9। এভাবে আমরা বের করতে পারি। সেম ভাবে তোমাকে যদি বলা হয় চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ কয়টা থাকতে পারে, অ্যান্সার কি দিবা? 2 × 4², মানে 32। এভাবে আমরা বের করবো। এখন দেখো,
আমরা করি। সূত্র অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন বিন্যাস থাকতে পারে, সেই অনুযায়ী একটি লিথিয়াম পরমাণুর মধ্যে তিনটা ইলেকট্রন আছে, এদের মধ্যে দুইটি ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকে এবং তৃতীয় ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথে থাকে। কারণ কি দেখো, প্রথম কক্ষপথে কয়টা থাকবে? দুইটা। প্রথম কক্ষপথে কয়টা থাকবে? দুইটা থাকবে। কারণ কি, প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুইটা থাকতে পারে, তিনটা কিন্তু হলে কিন্তু তোমাদের ভুল। দুইটা পূর্ণ হয়ে যাওয়ার পরে আমরা পরের কক্ষপথে চলে যাব, এটা হচ্ছে বিষয়। একইভাবে কার্বন পরমাণুতে 6টি ইলেকট্রন থাকায় এদের দুইটি ইলেকট্রন কি করবে? প্রথম কক্ষপথে যাবে। দেখো এখানে চিত্র আছে কি, কার্বন এখানে কি করে প্রথমে দুইটা গেছে, তারপরে বাকি যে 4টা ইলেকট্রন সেটা কোথায় গেছে? এই যে বাকি 4 জায়গায় চলে গেছে। এইভাবে করতে পারি এবার। এভাবে প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি, দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকতে পারে? সর্বোচ্চ 8টি, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 18টি ইলেকট্রন থাকতে পারে। এগুলোকে কি বলা হয়? শক্তি স্তর বলা হয়। কি বলা হয়? শক্তি স্তর বলা হয়। এখন দেখো, যদিও কক্ষপথ একটি পথ এবং শক্তিস্তর শক্তির একটা নির্দিষ্ট মান, কিন্তু চলিত অর্থে কি বলা হয়? কক্ষপথকে শক্তিস্তর ধরা হয়, ঠিক আছে, চলিত অর্থে। এখন তোমাদের কিছু ইলেকট্রন বিন্যাস আমি শিখাবো এবং দেখাবো, আগে বইটা দেখাই তারপরে আমি নিজে কিছু শিখাবো। দেখো এবার সোডিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস দেখো। সোডিয়াম পরমাণুতে কি থাকে? সোডিয়ামের একটা পরমাণুতে 11টা ইলেকট্রন থাকে। কয়টা? আমি আগেই বলছিলাম সোডিয়ামকে প্রকাশ করা হয় এ নিয়ে দিয়ে, এই কারণে কি করা হয়েছে? এন এটাকে মিডিলে দেওয়া হয়েছে। আচ্ছা, দিলাম মিডিল। তারপর কি হয়? প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? সর্বোচ্চ সর্বোচ্চ থাকতে পারে দুইটা। এখন দুইটা যখনই ফিল আপ হয়ে যাবে তখন কি করব? পরের কক্ষপথে চলে যাব। এবার পরের কক্ষপথে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 8টা। এখন সোডিয়ামের টোটাল কয়টা আমাদের? 11টা না? এখন দুইটা তো চলে গেছে, তাহলে বাকি থাকে কয়টা? 9টা। এখন 9টার 8টা আমি এই কক্ষপথে বসিয়ে দিব। কি করব? এই কক্ষপথে বসিয়ে দিব। তাহলে কয়টা হয়ে গেল? 10টা। এখন 2 নম্বর কক্ষপথে সর্বোচ্চ থাকতে পারে কয়টা আমার? 8টা। 8টা কিন্তু ফিল আপ হয়ে গেছে। তারপরে এবার কি করব? টোটাল ফিল আপ হয়ে গেছে 10টা। এবার 11 নম্বরটা এখানে বসাবো। এখানে সেম ভাবে করা হয়েছে। তার মানে কয়টি ইলেকট্রন থাকতে পারে আমরা কিভাবে লিখতে পারি? প্রথম কক্ষপথে থাকবে দুইটা, পরের কক্ষপথে থাকবে 8টা, পরের কক্ষপথে একটা। এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে পারি। দেখো এভাবে 3টি কক্ষপথে থাকবে। কয়টা কক্ষপথ? 3টি। প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে একটি থাকবে। এটা হচ্ছে বিষয়। এবার দেখো চিত্রের সাহায্যে ইলেকট্রন বিন্যাস বোঝা সহজ, আমি যেটা চিত্রের মাধ্যমে দেখালাম। এবার দেখো তোমাদের এখানে কয়েকটা মৌল আছে, এই মৌলের নামগুলো তোমরা মনে রাখতে পারো। কিভাবে? পারমাণবিক সংখ্যা যদি 1 হয় তার নাম কি? হাইড্রোজেন। 2 হলে হিলিয়াম। 3 হলে লিথিয়াম। তোমরা মুখস্থ করবে এভাবে: হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এভাবে মনে করে মনে রাখবে। টোটাল এই পর্যন্ত আবিষ্কার হয়েছে কয়টা মৌল? 118টা। তোমরা 118 থেকে আপাতত মাত্র 20টা মনে রাখো, 20টা মৌলের পারমাণবিক সংখ্যা মনে রাখো। যেমন তোমাদের এক্সামে আসতে পারে কি, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? তোমরা অ্যান্সার কি দেবা? অ্যান্সার 13। কত? 13। এখন এগুলোর প্রতীক কি দেখো, তোমাদের এখানে ফাঁকা আছে, আমি এই প্রতীকগুলো তোমাদের লিখে দিচ্ছি। দেখো হাইড্রোজেনের প্রতীক হবে এইচ, হিলিয়ামের প্রতীক হবে এইচ ই, ঠিক আছে, বেরিলিয়ামের প্রতীক বি ই, তারপরে বোরনের প্রতীক জাস্ট বড় হাতের বি, কার্বনের প্রতীক বড় হাতের সি, নাইট্রোজেনের বড় হাতের এন, অক্সিজেন ও, ফ্লোরিন এফ, তারপরে নিয়ন এন ই, ঠিক আছে। সোডিয়াম কত? এন এ, ম্যাগনেসিয়াম হচ্ছে এম জি, তারপরে অ্যালুমিনিয়াম হচ্ছে এ এল, ঠিক আছে, সিলিকন হচ্ছে এস আই, ফসফরাস হচ্ছে বড় হাতের পি, সালফার হচ্ছে বড় হাতের এস, আর আর্গন হচ্ছে এ আর। এইভাবে মুখস্থ রাখতে পারো। এই যে তো যত বড় ক্লাসে যাবে তত বেশি মনে থাকবে। আমার কিন্তু অনেকগুলোই মনে আছে, ঠিক আছে, এখন লিখতেছি। দেখো এখন ইলেকট্রন বিন্যাসটা লেখা হয়েছে, এখন ইলেকট্রন বিন্যাসটা আমি তোমাদের দেখিয়ে দিই, তোমরা কিন্তু নিজেরা করবা, আমি তোমাদের একটা দেখিয়ে দিই। দেখো লিথিয়াম, এখানে লিথিয়াম কেসে লিথিয়াম আছে না? এখন লিথিয়ামে কয়টা থাকতে পারে? সর্বোচ্চ থাকতে পারে 3টা। এখন প্রথম কক্ষপথে সর্বোচ্চ থাকতে পারে 2টা এবং তারপরে কক্ষপথে কয়টা থাকবে? একটা। এই কারণে কি লিখেছে এখানে? 2 1। তারপরে নাইট্রোজেন, নাইট্রোজেন কয়টা থাকে? নাইট্রোজেনের 7টা। তাহলে কি থাকবে? প্রথমে থাকবে 2টা, পরে কয়টা থাকবে? পরে থাকবে 5টা, ঠিক আছে, পরে কয়টা থাকবে? পরে থাকবে 5টা। এখানে 2 5। এরপর কি? দেখো ক্লোরিন, এখন ক্লোরিন কত? ক্লোরিন কিন্তু 17। এখন 17টা কিভাবে লিখবো? সিএল, সিএল লিখবো এভাবে। প্রথমে থাকবে এই যে 2টা, প্রথমে থাকবে কয়টা? 2টা, তারপরে কক্ষপথে সর্বোচ্চ থাকতে পারে 8টা। 8টা 17 বানানো পর্যন্ত আমরা লিখবো। তাহলে এখানে কয়টা হয়ে গেল বলো তো? 2 আর 8 কত? 2 আর 8 হয়ে গেল আমাদের 10। তাহলে আর বাকি কয়টা? বাকি 7টা এখন এই যে 3 নম্বর কক্ষপথে আমরা খুব সুন্দর করে বসিয়ে দেবো। তাহলে কি 2 8 7। সেম ভাবে দেখো হাইড্রোজেনে কি হবে? হাইড্রোজেনে জাস্ট একটা থাকবে, এক। তাই হিলিয়ামে কত হবে? হিলিয়ামে জাস্ট 2। লিথিয়ামে কি হবে? 2 1। বেরিলিয়ামে সেম ভাবে দেখো 2 2 হবে। তোমরা আশা করি করতে পারবা। দেখো বোরনে কত হবে? বোরনে কয়টা থাকে? 5টা। এখানে কি করবো? প্রথমে দিব 2টা, পরে কি করব? পরে দিব বাকি 3টা, বাকি 3টা, ঠিক আছে, 2 3, তারপরে 2 4, 2 6, এখানে 2 7, 2 8। এরপরে কি করবো? 2 8, 2 8,
দুই, এভাবে লিখতে পারবো। ঠিক আছে, আশা করি তোমরা পারবা, না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের এগুলো মুখস্থ করার দরকার নেই, ইলেকট্রন বিন্যাস কিভাবে হয়েছে মুখস্থ করার দরকার নেই, তোমরা just এই যে এই দুইটা মনে রাখো। মনে করো 12 হলে কি ম্যাগনেসিয়াম, 10 হলে কি নিয়ন, এভাবে মনে রাখো। এবার আসবো আমাদের আজকের আজকে একেবারে লাস্ট টপিক, সেটা কি পার্ট 12 এবং 13। দেখো, ইলেকট্রন বিন্যাস ও তার ধর্ম। এখন দেখো আমরা কি কি জানলাম এত সময়, মৌলিক পদার্থ সমূহের ধর্ম মূলত তাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপরে ডিপেন্ড করে বা নির্ভর করে। এই ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণে মৌলসমূহ কখনো কোনো নিষ্ক্রিয় হয়, আবার কখনো কোনো সক্রিয় বা আধানযুক্ত হয়। ঠিক আছে, এবার দেখো, একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, যদি ঠিক সেই কয়টি থাকে তাহলে কক্ষপথটি পূর্ণ থাকে। মনে করো তোমার কাছে একটা পরমাণু আছে হিলিয়াম, হিলিয়ামের 2। এখন এই হিলিয়ামটা ইলেকট্রন বিন্যাস করলে কি হয়, এখানে দুইটা হয় না, একটা কক্ষপথে কিন্তু দুইটা ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ এটা কি থাকে, কক্ষপথটি পূর্ণ আছে, অর্থাৎ এটা নিষ্ক্রিয়। কেন নিষ্ক্রিয়, কারণ এটা একটা অরবিটালে সম্পূর্ণরূপে পূর্ণ আছে। দেখো এবার যদি বলা হয় লিথিয়াম, লিথিয়াম কি নিষ্ক্রিয়, এটা কিভাবে বের করবো, প্রথমে আমরা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করবো। দেখো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কি, একটা তো ফিল আপ হয়ে গেছে, তারপরটা করে থাকবে একটা। এখন সর্বোচ্চ ইলেকট্রনটা কোথায় আছে বলতো, 2 নম্বর কক্ষপথে। এখন 2 নম্বর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টা। এখন এখানে কয়টা আছে, একটা, তাহলে কি এটা ফিল আছে, ফিল আপ আছে পূর্ণ, মানে যে কক্ষপথটা নেই কিন্তু, তাহলে কি বলতে পারি এটা কিন্তু নিষ্ক্রিয় না। এবার দেখো যদি বলা হয় তোমাকে কার্বন, কার্বনের ইলেকট্রন করলে কত হবে, কার্বনের ইলেকট্রন করলে 6টা, ইলেকট্রন কয়টা, 6টা। এখন প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে যাবে 4টা। দেখো এটা কি নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় না, কারণ কি দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ থাকবে 8টা। তাহলে এখানে যেহেতু 8টা নেই, সো আমরা কি বলতে পারি, এটা নিষ্ক্রিয় না। ঠিক সেম ভাবে যদি বলা হয় নিয়ন, দেখো নিয়ন, নিয়নের কথা থাকে 10টা। এখন নিয়ন কিভাবে করবো, প্রথমে থাকবে 2টা, প্রথমে থাকবে 2টা, পরে কয়টা থাকবে, পরে কক্ষপথে টোটাল চলে যাবে 8টা, কারণ 10টা ফিল আপ করতে হবে। যেহেতু দ্বিতীয় কক্ষপথ সম্পূর্ণরূপে ফিল আপ আছে, অর্থাৎ এটা একটা নিষ্ক্রিয়। ঠিক আছে, এবার দেখো, যেমন হিলিয়াম পরমাণুতে 2টি ইলেকট্রন থাকে, প্রথম কক্ষপথে যেহেতু সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, সেহেতু হিলিয়াম পরমাণু বেশ নিষ্ক্রিয় অবস্থা এবং সে সাথে স্থিতিশীল। আমি যেটা এত সময় আলোচনা করলাম, প্রতিটি পরমাণু কি চাই, এরকম ভাবে স্থিতিশীলতায় থাকতে চাই। ঠিক আছে, এবার দেখো, তারপরে একটি পরমাণু শেষ কক্ষপথে বা শক্তি স্তরে যদি প্রয়োজনের চেয়ে বেশি বা কম ইলেকট্রন থাকে, তাহলে ওই পরমাণু কি হবে। দেখো ওই পরমাণু অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে বা অন্য পরমাণুকে ইলেকট্রন দিয়ে বা অন্য পরমাণুর সাথে ভাগাভাগি করে কি করে সর্বাধিক পূর্ণ অবস্থায় থাকতে চায়। যেমন দেখো এখানে লিথিয়াম, লিথিয়াম কি করতে চায় সবসময়, মানে স্থিতিশীল থাকতে চায়। কিভাবে, হয় তার সর্বশেষ শক্তি স্তর পূর্ণ হবে একেবারে, 8টা দিয়ে পূর্ণ হবে, অথবা একটা চলে যাবে। ঠিক আছে, এইভাবে আর কি করতে চায়, এরা ভাগাভাগি করতে চায়। যেমন দেখো সোডিয়াম পরমাণু প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, এবং তৃতীয় শক্তিতে একটা ইলেকট্রন থাকতে চায়। এটা কি সর্বাধিক স্থিতিশীল অবস্থা, নিশ্চয় না। কারণ কি, দেখো আমি আগে ইলেকট্রন বিন্যাসটা করি। সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করলে প্রথমে হবে 2, পরে হবে কত বলতো, পরে হবে পরে যাবে 8টা। টোটাল কয়টা ইলেকট্রন বসানো হলো এখানে, 10টা, তাহলে আরেকটা ইলেকট্রন করে যাবে বাইরের শক্তি স্তরে। এখন এই যে সর্বশেষ শক্তি স্তর কি ফিল আপ আছে, অবস্থায় আছে না, কিন্তু এখানে লাগবে কয়টা, 18টা ইলেকট্রন ফিল আপ করতে গেলে। এবার কি করবে, দেখো তৃতীয় শক্তি স্তরে মাত্র একটি ইলেকট্রন থাকে, এটা বেশ সক্রিয় এবং খুব স্থিতিশীল নয়। এটা কিন্তু সক্রিয়, স্থিতিশীল না। কিভাবে এটি স্থিতিশীলতা অর্জন করতে পারে, এটা করতে পারে, দেখো সোডিয়াম পরমাণু যদি একটা ইলেকট্রন কাউকে দিয়ে দেয়, কি করে, একটা ইলেকট্রন মনে করে কাউকে দিয়ে দেয়, তাহলে কি এই কক্ষপথে কোনো ইলেকট্রন থাকে, থাকে না কিন্তু, তাহলে কি হয়, একটা স্থিতিশীলতা পায়। এক্ষেত্রে কি করে দেখো, তবে একটি ইলেকট্রন বর্জন করে বা হারিয়ে কিছুটা পরিবর্তিত হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখো সোডিয়াম কিন্তু এখানে নিরপেক্ষ ছিল, এখন কি হয়েছে, সোডিয়াম কিন্তু একটা ইলেকট্রন কি করছে, ত্যাগ করে দিছে। যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে তখন এটাকে বলে সোডিয়াম প্লাস। যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে এটাকে বলে ম্যাগনেসিয়াম 2 প্লাস। মানে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করলে, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে, এখানে কি বলা হয়, অ্যালুমিনিয়াম 3 প্লাস। ঠিক আছে, এইভাবে তোমার কি করা হয়, গঠন করায়। এই যে যেখানে প্লাস দেখবে এরকম প্লাস, এটাকে বলে হচ্ছে ক্যাটায়ন। আর যেখানে মাইনাস থাকবে সেটাকে বলে অ্যানায়ন। আমি মানে ডিটেলস আলোচনা করবো। দেখো মাইনাস থাকলে একে বলে আছে অ্যানায়ন, আর তুমি এই অ্যানায়নকে যদি কেটে দাও, এই যে কেটে দাও একটা দাগ দাও, এটাকে বলে ক্যাটায়ন। এবার দেখো, একটি ইলেকট্রন হারানোর পর সোডিয়াম পরমাণু আর কিন্তু নিরপেক্ষ নেই, কারণ কি একটা ইলেকট্রনকে হারাই ফেলছে, অর্থাৎ এটা কি আধানযুক্ত হয়েছে। এরকম আধানযুক্ত পরমাণু কি বলে, আয়ন। অর্থাৎ কি বলতে পারি, আধানযুক্ত পরমাণু গুলোকে বলে আয়ন। আয়ন কাকে বলে, আধানযুক্ত পরমাণু গুলোকে আয়ন বলে। যে আয়নে ধনাত্মক আয়ন আছে তাকে কি বলে, ক্যাটায়ন। দেখো সোডিয়াম আয়নে কি ছিল, ধনাত্মক আয়ন, অর্থাৎ এটা ক্যাটায়ন। দেখো অক্সিজেন O2 মাইনাস, মানে 2টা ইলেকট্রন গ্রহণ করে, এখানে 2 মাইনাস, এটা কি, এটা হচ্ছে অ্যানায়ন, কারণ এখানে ঋণাত্মক আয়ন আছে। আমরা ডিটেল জানবো। দেখো তাহলে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারানোর পর সেটা ক্যাটায়নে পরিণত হয়েছে। এবার আরেকটি উদাহরণে যাই, দেখো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসে যাই। ফ্লোরিনের ইলেকট্রন থাকে 9টা। এখন আমি কি লিখতে পারি, ফ্লোরিনে প্রথমে যাবে 2টা,
পরে কয়টা? 9টা, যেহেতু 2টা চলে গেছে, তাহলে আর বাকি থাকবে 7টা। বাকি 7টা, তাই না? এখন সর্বশেষ সর্বশেষ অরবিটাল সবাই কি চায়? স্থিতিশীলতা অর্জন করতে চায়। এখন দ্বিতীয় শক্তি স্তর স্থিতিশীলতা অর্জন করতে গেলে কয়টা ইলেকট্রন লাগবে? 8টা, তাই না? এখন আছে 7টা। স্থিতিশীলতা অর্জন করতে গেলে কি করা লাগবে? আরেকটা ইলেকট্রন নতুন করে গ্রহণ করা লাগবে। কি করা লাগবে? গ্রহণ করা লাগবে স্থিতিশীলতা অর্জন করতে চাইলে, ঠিক আছে? এখন এই গ্রহণটা কই থেকে করবে? মনে করো সোডিয়ামের থেকে যদি করে, সোডিয়াম একটা একটা ইলেকট্রন ত্যাগ করে দিল না, ওইটা যদি গ্রহণ করে, তখন কি হবে? সোডিয়াম গ্রহণ করলে সেটা হয়ে যাবে মাইনাসে পরিণত হবে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। দেখো, ফ্লোরিন পরমাণু যদি একটি ইলেকট্রন কারো কাছ থেকে নিতে পারে, তাহলে এটি আর স্থিতিশীলতা অর্জন করতে পারে, কারণ তখন এটি দ্বিতীয় শক্তি স্তর 8টা ইলেকট্রনে এই যে ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে? দেখা যাক, একটি ইলেকট্রন যদি কারো কাছ থেকে পায়, ধরা যাক সোডিয়াম পরমাণু থেকে, এটা তোমার ম্যাগনেসিয়াম হতে পারে, তোমার ইচ্ছা মতো যে কোনো থাকলে হতে পারে, তাহলে এটা কি আধান নিরপেক্ষ থাকে? থাকে না। কারণ কি? একটা তো ধার করছে, ধার করলে কি মাইনাস হয়, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। এবার দেখো, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার পরে মাইনাস আধান যুক্ত হয়েছে, অর্থাৎ ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। এরকম ঋণাত্মক আয়ন যুক্ত আধানকে কি বলে? ঋণাত্মক আয়ন যুক্ত আয়নকে কি বলে? অ্যানায়ন। আমি একটু আগেই বললাম। এবার দেখো, ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে কি হয়? পরমাণু আয়নে পরিণত হয়। দুইটি পরমাণুর মাধ্যমে যেটি ইলেকট্রন বর্জন করে সেটা কি? যেটা ইলেকট্রন বর্জন করে সেটা হচ্ছে ক্যাটায়ন বা ধনাত্মক আয়নে পরিণত হয়, আর যেটা গ্রহণ করে সেটা হচ্ছে ঋণাত্মক বা অ্যানায়নে পরিণত হয়। যেমন দেখো, সোডিয়াম কি হয়েছিল? একটা ইলেকট্রন ত্যাগ করে দিছিল। কি করছিল? একটা ইলেকট্রন এই যে ত্যাগ করতেছিল, এটা কি হয়েছিল? সোডিয়াম প্লাসে পরিণত হয়েছিল, অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। ফলে তাদের মধ্যে একটা বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, তারা একে অন্যের কাছে আসলে ইলেকট্রন সোজা পুনর্বিন্যাসের মাধ্যমে পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ হয়। এভাবে দুইটি বা ততোধিক ভিন্ন মৌলের পরমাণু থেকে যৌগ তৈরি হয়। এ সম্পর্কে পরবর্তীতে আমরা আরো জানবো। এখন এখানে কি বলেছে দেখো, কি করছে? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কি করছে? সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে। এরপর কি? ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কি করছে? ফ্লোরিন মাইনাসে পরিণত হয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়। দেখো এখানে কিভাবে করছে, এন এটাকে এক সাইডে দিছে, এনে ঘাবড়ানোর কোনো বিষয় না, এন একে এক সাইডে দিছে। এখানে ইলেকট্রনটা মাইনাস আকারে ছিল না, এ পাশে সে প্লাস হয়ে গেছে, দেখো। ঠিক আছে, ফ্লোরিনটা কি করছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে, এখানে ফ্লোরিন মাইনাস। এরপর কি করছে দেখো, এই সাইডের গুলো যোগ করছে, এন এ প্লাস এফ করছে। এখানে কি? এন এ প্লাস আর সে এফ মাইনাস লিখছে, বা এন এ এফ। এই ইলেকট্রন কেটে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তোমাদের আরেকটা এক্সাম্পল দেই, যদি তোমাদের কথা এমন থাকে। ম্যাগনেসিয়াম কি করে জানো? ম্যাগনেসিয়াম করে হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে। কি করে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে। ফ্লোরিন কি করে? ফ্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে, কি হয়? দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা ফ্লোরিন মাইনাসে পরিণত হয়। এখানে কি হবে? এমজি প্লাস টু এফ, এটা যাচ্ছে এমজি টু প্লাস আর সি এফ মাইনাসে পরিণত হয়, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। এটাকে লেখা যায় এমজি এফ টু। তোমরা ডিটেলস আরো জানবা পরবর্তী ক্লাসে। আপাতত এখানে এই যে এন এ এফ কিভাবে গঠিত হচ্ছে, এটা আপাতত একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? দেখো, এই ছিল আমাদের আজকের ভিডিও। মানে ঠিক আছে, এই অধ্যায় থেকে আমরা কি কি শিখলাম দেখো। পরমাণু অবিভাজ্য নয়, এটা এখানে কি কি থাকতে পারে? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকতে পারে। তারপরে কি? পরমাণু কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসে কি থাকতে পারে? ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন থাকতে পারে। তারপর কি? পরমাণুর ভরে প্রায় পুরোটাই কি নিউক্লিয়াসে থাকে। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? আমরা সবাই কিন্তু জানি। দেখো, আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলেছি। এবার দেখো এখানে, ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী বেশিরভাগ জায়গা ফাঁকা, প্রকৃতপক্ষে পরমাণু বেশিরভাগ জায়গায় ফাঁকা। আমরা এত সময় জানলাম কি কথা। এবার দেখো, প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 2n² মানে 2 × 1²। প্রথম কক্ষপথ যেহেতু বলছে, তার মানে 2 × 1 করলে 2। দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা। তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন থাকতে পারে। কক্ষপথ গুলোকে শক্তি স্তর বলা হয়, এটা মনে রাখবা। তারপর দেখো, সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, ঠিক সেই কয়টি ইলেকট্রনই যদি ওই শক্তি স্তরে থাকে, তাহলে ওই কক্ষপথে পূর্ণ থাকে। এরকম পরমাণুগুলো বেশি নিষ্ক্রিয়। আমি এত সময় আলোচনা করলাম কি? হিলিয়াম দিয়ে আলোচনা করছি, নিয়ন দিয়ে আলোচনা করছি। কারণ কি? হিলিয়ামের দুইটা যে ইলেকট্রন থাকে, এগুলোকে প্রথম অরবিটালকে একদম পূর্ণ করে, আর নিয়নের বেলায় কি 10টা, তো এই 10টা কি করে? প্রথম অরবিটালকে পূর্ণ করে এই দুইটা দিয়ে, আর পরের অরবিটালে বাকি 8টা দিয়ে ফিল আপ করে, ঠিক আছে? এইভাবে আর কি। তারপর দেখো, ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে পরমাণু অধিকতর স্থিতিশীলতা অর্জন করে। কিভাবে? ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে এবং আয়নে পরিণত হয়। এটাই ছিল আমাদের আজকে মানে ক্লাসের ভিডিও। আমি পরবর্তীতে অনুশীলনী প্রশ্ন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লাগে থাকে এবং কোনো কিছু শিখে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।